বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। অর্থনীতির সঙ্গে সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন মামুন রশিদ। মামুন রশিদ একজন ব্যাংকার হিসেবে অত্যন্ত সুপরিচিত অর্থনীতির বিশ্লেষক, লেখক এবং শিক্ষকতাও করেন তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আর আমার ডানে রয়েছেন আনোয়ার আলম চৌধুরী পারভেজ, তিনি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমের সাবেক প্রেসিডেন্ট। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমরা দেশ মোটামুটিভাবে রাজনৈতিক বিষয় নিয়ে অনেক তৎপর কৌতূহল মানুষের মধ্যে আছে, কি হতে যাচ্ছে না হচ্ছে নির্বাচন নিয়ে। অর্থনীতির আলোচনাটা সামগ্রিকভাবে করি, কিন্তু অনেকগুলো বিষয় আমরা অনেক সময় এই আলোচনায় গুরুত্ব পাই না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি শ্রম ইস্যুর কথা বলি, আমরা যদি তরুণদের কথা বলি, কিংবা আমরা যদি ডিজিটাল ইকোনমির কথা বলি, আপনারা কি মনে করেন যে এই বিষয়গুলো যথাযথভাবে অ্যাড্রেস করা হচ্ছে আমাদের আলোচনায়? ধন্যবাদ। আরও বেশি ভালো লাগছে অনেক দিন পর মিশা পারভেজ আলম চৌধুরী সাথে একটা যোগাযোগ হলো আবার। সো উনি বলবেন, উনি তো প্র্যাকটিক্যালি শ্রমিকদের নিয়ে কাজ করছেন, ব্যবসায়ীদের নিয়ে কাজ করছেন। আমাদের দেশের এবং অর্থনীতির এবং বাণিজ্যের সবচেয়ে বড় খাত এই পর্যন্ত তৈরি পোশাক খাত নিয়ে কাজ করছেন। তো আমি তো অবশ্যই মনে করি যে এই বিষয়গুলোকে অ্যাড্রেস না করে, যেই দেশে প্রতি বছর 20 লাখ তরুণ তরুণী শ্রমবাজারে নতুনভাবে ঢুকছে কিংবা শ্রমবাজারে কর্মসংস্থানের জন্য তৈরি হচ্ছে, তাদের বিষয়টি অ্যাড্রেস না করে, কিংবা নারী, যেটা আমাদের 51% জনগোষ্ঠীর হচ্ছে নারী সংখ্যায়, তাদের বিষয়টি অ্যাড্রেস না করে, এমনকি নির্বাচনের বিষয়টি অ্যাড্রেস না করে, নির্বাচন কেন্দ্রিক কোনো যাতে হতাহতের পরিমাণ না বেড়ে যায়, একটা সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যাতে আমরা করতে পারি। এবং আমরা মোটা দাগে, যেটা অনেক দিন আগে আমাকে সামান্য কয়েক মিনিটের আলোচনায়, আজকের থেকে প্রায়, আমি যদি ভুল না করে থাকি, 11-12 বছর আগে, এই বর্তমানে যে বিএনপির যিনি প্রধান মিসেস খালেদা জিয়া, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, উনি আমাকে এক লাইনে বলেছিলেন। আমি কিছুটা বিওয়াইল্ডার্ড হয়েছিলাম, বিকজ ওনার সাথে তো আমাদের খুব একটা দেখা সাক্ষাৎ হতো না, আদার দেন প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে ত্রাণ তহবিলে অবদান রাখা যতটুকু পারতাম আমরা প্রাতিষ্ঠানিকভাবে। এভাবে একটু বিদেশিদের সাথে যখন কথা বলতেন উনি, বিনিয়োগকারীদের, উনি আমাকে একবার বলেছিলেন আজকে থেকে প্রায় 14-15 বছর আগে, যে বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান না হলে দারিদ্র্য বিমোচন হবে না। আমার কাছে অনেক দিন লেগেছে। সেদিন আমি একটা আলোচনায় গিয়েছিলাম, তারই সমমনা একটি প্রতিষ্ঠানের, যে সে আলোচনায় অনেকে অনেক কথা বললেন বাংলাদেশের অর্থনীতির সমস্যা কি। আমি সেখানে বলেছিলাম যে বিগত 10 বছর যদি বিশ্বব্যাংকের কান্ট্রি রিপোর্টগুলো আমরা খুলে দেখি, আমরা কিন্তু মোটামুটি সবাই জানি বাংলাদেশের সমস্যা কি, একটি উদীয়মান বিকাশমান অর্থনীতি হিসাবে। এবং এই কথাটির সবচেয়ে সোজা কথাটা কিন্তু ওনার কথাটা, যে বিনিয়োগ হতে হবে, কর্মসংস্থান হতে হবে, শুধুমাত্র কর্মসংস্থান হলেই দারিদ্র্য বিমোচন। আমরা তো সবসময় অর্থনীতির আলোচনা খালি প্রবৃদ্ধি বলি, সেটাও কর্মসংস্থান না হলে হয় না। এখন তারপরে হচ্ছে যে বিনিয়োগ, এবং বিনিয়োগের ক্ষেত্রে যে শুধুমাত্র পাবলিক সেক্টর পারবে না। আমরা অনেক সময় ইউএসএ দেখেছি, চীনেও দেখেছি, অনেক অন্যান্য বিকাশমান অর্থনীতিতে দেখেছি, যখন নাকি প্রাইভেট সেক্টরের বিনিয়োগ কমে যায়, তখন পাবলিক সেক্টর দিয়ে কাভার করার চেষ্টা করে। ক্রাইসিস টাইম ইউএস অনেকবার ট্রাই করেছে, সেন্ট্রাল ব্যাংকের গভর্নররা, ট্রেজারি সেক্রেটারিরা। কিন্তু সেই ক্ষেত্রে যতক্ষণ না প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি বিনিয়োগের পরিবেশ হয়, প্রাইভেট সেক্টর গ্যাপটা পূরণ করার জন্য এগিয়ে আসছে, তার কাজ হয় না। তো সেই ক্ষেত্রে আরেকটা কথা আছে, বিদেশি বিনিয়োগকারীরাও স্থানীয় বিনিয়োগকারীদের তাকিয়ে থাকে, যেখানে স্থানীয় বিনিয়োগকারীরা বিনিয়োগের সুযোগ সুবিধা পায় না, বিনিয়োগের অনুকূল পরিবেশ পায় না, তাদের কাছ থেকে জেনে ফেলে বিদেশিরা যে আসলে আমার বিনিয়োগটি সেফ কিনা। সুতরাং শিল্পাঞ্চলে শৃঙ্খলা, রাজনীতিতে একটা শান্তি শৃঙ্খলা, তারপর হচ্ছে হতাহতের পরিমাণ কমে যাওয়া, দীক্ষিত শিক্ষিত শ্রমিক পাওয়া, তরুণ যারা বাজারে আসছে, শ্রমবাজারে, যাদের দক্ষতা, তাদের শিক্ষার মান,
শিক্ষার গুণগত মান, এগুলো কিন্তু সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় বিরাট প্রতীয়মান বিষয় বলে দাঁড়িয়েছে। সেই সাথে আরেকটি বিষয় এসে যাচ্ছে। আমাকে কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি পাশ করে ভালো একটা ইউনিভার্সিটি থেকে কাজ নিয়েছে নিউ ইয়র্কে ম্যানহাটানে। তো আমার এক বন্ধুর ছেলে, তো যেহেতু আমার একটি পুরনো প্রতিষ্ঠানে সে জয়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক, সো হিজ ফাদার ফেল্ট আমার সাথে ওর কথা বলা উচিত, হাউ টু ডু ওয়েল ইন দ্যাট অর্গানাইজেশন। তো সে আমাকে এগুলো কথা বললো। সে যেহেতু বাংলাদেশি বংশোদ্ভূত, আঙ্কেল হাউ ইজ দ্য কান্ট্রি ডুইং, বাংলাদেশ ডুইং, আমি তো অনেকদিন যাইনি। তারপরে বললো কে ভাই তোমাদের তো ইলেকশন হবে, তো দেয়ার উইল বি টু মেনি এমপিস, তাদের মধ্যে থেকে তোমরা কোন টিওয়ারের বেসিসে ক্যাবিনেট ডিসিশন নেবে এবং সেই ক্ষেত্রে ইমার্জিং ইস্যুগুলোকে কীভাবে অ্যাড্রেস করবে। আমি বললাম তোমার ইমার্জিং ইস্যু কী কী? বলে এআই ড্রিভেন সলিউশন, এফিশিয়েন্ট পোর্ট, এফিশিয়েন্ট এয়ারপোর্ট, তোমরা টার্মিনাল 3 চালু করছো না কেন, হোয়াট ইজ দ্য প্রবলেম, ইজ ইউর ফ্রেন্ডশিপ উইথ জাপান ওকে, এগুলো বলছে। হাউ ইজ সাউদি হেল্পিং ইউ, এখন তো সৌদি আরবিয়া রিফর্ম হচ্ছে। আমি কিন্তু বুঝতে পারলাম, আপনারাও কিন্তু বুঝতে পারলেন ছোট্ট আলোচনার থেকে, যে ওই বাচ্চা ছেলেটা প্রশ্ন করছে যে যদিও সে আমাদের সমবাজারে প্রবেশ করলে ভালো হতো, ভালো ইউনিভার্সিটিতে পাশ করেছে, কিন্তু যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে থেকেও দেশের কথা ভাবছে, সে জানতে চায় হাউ ডু উই ডিসাইড হু শুড বিকাম আওয়ার ক্যাবিনেট মেম্বার্স আউট অফ দ্য ইলেক্টেড এমপিস। আমাদের তো কোনো জব ডিসক্রিপশন নাই। আমাদের আইসিটি মন্ত্রী কী হবে আমরা জানি, তার ব্যাকগ্রাউন্ড কী দরকার আমরা জানি, আমাদের হেলথ মিনিস্টার কী হবে আমরা জানি, আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট, ভালো মানুষের গভর্নমেন্ট, তার হেলথ মিনিস্টারকে, ওয়ার ওয়াজ শি অর হি এডুকেটেড, সে স্বাস্থ্য ব্যবস্থার সমস্যাটা জানে? সমস্যা যদি না জানি, আমরা ছোট্ট অসুখের জন্য যদি এখন এবার কেয়ার হসপিটালে যাই, ডাক্তাররা ডিসিশন নিতে চায় না, রিস্ক নিতে চায় না, 3টা টেস্টে পাঠাই দেয়। আপনি একটা লিপিড প্রোফাইল করে আনেন, আপনি একটা সিবিসি করে আনেন, হয়তো আপনি 60% ধারণা নিতে পারেন, দরকার ছিল না আপনার লিপিড প্রোফাইলের, দরকার ছিল না আপনার সিবিসির, ইএসআর, কিন্তু করায় নেয়। 2টা কারণ, একটা ভাই না যায় না সিদ্ধান্ত নিতে চাই না, আর মালিকদের কাছে কি আমি একটা ব্যবসা জেনারেট করি, আমিও কিছু পাবো, স্টেক হোল্ডার। তো এখন আমরা সরকার গঠন করছি, আমরা ইউনিভার্সিটি দেখেন এইচএসসি রেজাল্ট, ইউনিভার্সিটিতে কারা বেরোচ্ছে, তাদের কথা বলার ধরন দেখেন, তাদের ইংরেজির মান দেখেন। তো আপনাদের তো ওনাদের যে গার্মেন্টস বিজনেস, ওনারা যাদের সাথে কাজ করে, জেসিপেনি, ওয়ালমার্ট, সিয়ার্স, টার্গেট, মার্কস অ্যান্ড স্পেন্সার, ওদের কাছে আমি যে একটু বেশি বেচে দিব, কীভাবে বেচবো? এম আই এডিকুইটলি আর্টিকুলেট? এই আসপেক্টে অবশ্যই নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন, এখন আমরা যতটুকু এগিয়ে আসছি, মোটামুটি মানুষ হ্যান্ডস অফ করে দিছে, ইন্টারন্যাশনাল এবং লোকাল ইনভেস্টমেন্ট কমিউনিটি, যে ভাই ইলেকশন হবে মনে হচ্ছে, ইলেকশনটা হয়ে নিক, ইলেকশনটা হলে তারপরে মিস্টার রশিদ উইল টক টু ইউ। এখন আমরা পছন্দ করি আর না করি, আমাদের পেটে ভাত থাকুক আর না থাকুক, ওরা কিন্তু একটা পজিশন নিয়ে নিচ্ছে যে একটা ইলেকশন হোক। এখন ওনার ব্যবসাটা তো চলমান ব্যবসা, ওনার শ্রমিকদের তো বেতন দিতে হবে। এখন ওনার বায়াররাও যদি সিদ্ধান্ত নেয় ইলেকশনটা হোক, তাহলে ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, যদি ফেব্রুয়ারি মাসে ইলেকশন হতে গিয়ে প্রচুর যদি অশান্তি হয়, বিশৃঙ্খলা হয়, শিল্পাঞ্চলে যদি আনরেস্ট হয়, হাউ আর ইউ গোয়িং টু মেনটেন দ্য মোমেন্টাম অফ আওয়ার প্রোডাকশন গ্রোথ? রাইট। সো মিস্টার আনোয়ার আলম চৌধুরী পারভেজ, আমি একটু যেটা বাংলাদেশের শ্রমিকদের জন্য নিরাপদ কর্ম পরিবেশ, মর্যাদাপূর্ণ অধিকার নিশ্চিত করবার জন্য বাংলাদেশ আইএলও সনদে স্বাক্ষর করেছে, নিঃসন্দেহে একটা পজিটিভ দিক। তবে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন, সেগুলো মোকাবেলার জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, এবং একজন এমপ্লয়ার হিসেবে আপনি আসলে এই ইস্যুটাকে কিভাবে অ্যাড্রেস করতে চান? আপনি একটা সুন্দর জিনিস অবতারণ করেছেন, সেটা হলো যে আইএলওর যে কনভেনশন, এবং সেখানে আমার সরকার খুব প্রাউডলি বলল যে বাংলাদেশ প্রথম এশিয়ার কান্ট্রির মধ্যে যে আমরা 10টা কনভেনশনের মধ্যে 10টাই সাইন করেছি।
এবং এই 10টার মধ্যে আগে এই পর্যন্ত 8টা ছিল, এবং লাস্ট যে 2টা সেটা হলো কনভেনশন 190 আর হলো 187। এখন 187 ধরেন সেফটি সিকিউরিটি অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন নিয়ে, ওয়ার্কিং প্লেস নিয়ে হলো কথা, গুড। এটা কোনো সমস্যা, খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না, যেহেতু আমরা 155কে আগেই সাইন করেছি। কিন্তু 190 এটা হলো হ্যারাসমেন্ট, এটা এশিয়ার মধ্যে আর কোনো দেশই কিন্তু করে নাই। এখন এশিয়ার কোনো দেশ করে নাই, বাংলাদেশ করে ফেললো, বাংলাদেশ ফিল সো প্রাউড। আর এশিয়ার অন্যান্য দেশ, আজকে যদি ইভেন আমি জাপানের কথা বলি, ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া, ইন্ডিয়া, এসব দেশের কথার সাথে যদি তুলনা করি, ওরা কেন করলো না আর আমি কেন করলাম? ওরা এত সিভিলাইজড হয়ে সত্ত্বেও, আর আমি এখনও একটা বিশৃঙ্খলার মধ্যে আছি, তারপরেও আমি এটা আগ বাড়ায় করলাম। এবং এটা আসলে কি আমাদের জন্য কোনো পজিটিভ জিনিস বয়ে আনবে নাকি আনবে না, এই জিনিস না ভেবে, এবং আমাদের বর্তমান যে স্ট্রাকচার, বর্তমান যে কালচারাল ইস্যু, এগুলি যেখানে এখন পর্যন্ত আমরা ঠিকমতো করতে পারি নাই, অ্যাড্রেস করতে পারি নাই, সেখানে এটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা ভবিষ্যতে একটা বুমেরাং হবে। আজকে দেখেন এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার সাথে সাথে দেখা যাবে যে হোল কান্ট্রি কমপ্লায়েন্স ইস্যু হয়ে যাবে ইন্ডাস্ট্রিগুলি। আমি যেহেতু ম্যানুফ্যাকচারিং খাতের লোক রিপ্রেজেন্ট করি, আমি এই জন্য ওদিক থেকে আসি। তা এখন এই যে হোল কান্ট্রি যে আমি কমপ্লায়েন্সের আন্ডারে আনবো, তার মানে ওখানে কিন্তু ওয়ার্কিং কন্ডিশন নিয়ে আসবে। আমি কি তখন টিপু সুলতান রোডের ইন্ডাস্ট্রিগুলি রাখতে পারবো? আমি কি তখন পারবো আমার সেই মুন্সিগঞ্জের ইন্ডাস্ট্রিগুলি, বা আমার বলে নারায়ণগঞ্জের অনেক ফ্যাক্টরি? তা এই যে জিনিসগুলি বাস্তবতা, হ্যাঁ, আমি যদি খালি গার্মেন্টসকে মাথায় নিয়ে চলি যে আমার গার্মেন্টস মানেই হলো সব ইন্ডাস্ট্রি, তাহলে কিন্তু এক ধরনের জিনিস। গার্মেন্টস কমপ্লায়েন্স নিয়ে অনেক কিছুই কিন্তু এগিয়ে গেছে, বাট গার্মেন্টসের কন্ট্রিবিউশন ম্যানুফ্যাকচারিং সেক্টরে কত? ইটস অনলি 25.07%, কিন্তু আমার কিন্তু আরও 84.93% কিন্তু রয়ে গেছে অন্যান্য ইন্ডাস্ট্রি। আমি কিন্তু সেখানে এই কমপ্লায়েন্সের আমি ধারে কাছেই কিন্তু নাই। এবং সেখানে আজকে যখন আবার এই ধরনের জিনিসগুলো আসবে, হ্যারাসমেন্ট, হোয়াট ইট মিন, এখানে কিন্তু একটা সুপারভাইজারও কিন্তু একটা অফিসার যদি তাকে ধমক দেয়, সে কিন্তু কোর্টে চলে যেতে পারবে। এবং এরকম সিচুয়েশন কিন্তু একটা ওয়ার্কার তার সুপারভাইজারকে যেমন কমপ্লেন করতে পারবে, সে কোর্টে চলে যেতে পারবে, এখানেও কিন্তু তাই হবে। এবং বাড়িঘরেও কিন্তু একই জিনিস দাঁড়াবে। কিন্তু আমি জানি না যে আমাদের যে হাউসমেটগুলি আছে এদেরও কিন্তু সেই এখতিয়ার হয়ে যাবে। আমরা কি আসলে সেরকম সিভিলাইজড আমরা, বা মানসিকভাবে কি আমরা সেই জায়গায় যেতে পারছি? সমাজ, আমাদের সমাজ, বাংলাদেশের সমাজ যদি না পারি, তাহলে তো ইট উইল বি এ ডেঞ্জারাস। এবং আমি তো বললাম যে ইন্দোনেশিয়ার মতন দেশ, জাপানের মতন দেশ যেখানে সাহস করে না, ইন্ডিয়া তো আরও অনেক আগে, আরও অনেক কিছুই তারা কিন্তু আইএলওটা অ্যাকসেপ্ট করে না। কোরিয়া তো বাদই দিলাম, কোরিয়া তো আইএলওর মেম্বারই হতে চায় না, এবং যে কারণে ওদের ডেভেলপমেন্ট করাটা অনেক সুবিধা হয়ে গেছে। আর আমাদের এখানে এটা আমি মনে করি যে একটা বিরাট বুমেরাং হতে যাচ্ছে কিন্তু। এবং ভবিষ্যতে কে ইন্ডাস্ট্রি করবে, আই ডোন্ট থিঙ্ক যে যার মাথার মধ্যে জিনিসটা থাকবে সে কিন্তু পারবে না। ইভেন এ গার্মেন্টস সেক্টর, যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি 80%, এখনও 84% এখান থেকে কন্ট্রিবিউট করে, এও কিন্তু তখন বিপদে আসবে। এই জন্য যে আমার বায়ারের কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট এসে তখন আমাকে বলবে যে তোমার আইএলও তুমি সাইন করছো, এখন তোমাকে কিন্তু এটা মেনটেন করতে হবে। এখন আমি কতটুকু এটাতে প্রস্তুত? এবং দিস সেক্টর উইল বি এ আন্ডার বিগ থ্রেট। এবং আমি অন্যান্য সেক্টরের কথা তো বললামই, যে সব সেক্টরে কিন্তু বাংলাদেশে আমার মনে হয় না যে কেউ এটাকে হ্যান্ডেল ধরেন শিল্প খাতে যে ধরনের বৈশ্বিক প্রতিযোগিতা আমরা জানি, এই ধরনের ডিসিশন নিতে গেলে এগুলি কিন্তু ডেফিনেটলি এটা ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বের মধ্যে আসে না।
এটা কিন্তু পলিটিক্যাল পার্টির দায়িত্বের মধ্যে আসে, বিকজ ইলেক্টেড গভর্নমেন্টের কথা আপনি বলছেন, যে ইলেক্টেড গভর্নমেন্টের দায়িত্বের মধ্যে আসে, বিকজ দে আর রিপ্রেজেন্টিং এবং দে নো এক্স্যাক্টলি দের কনসিকুয়েন্সেস পরে কি হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে যে এখন যে ধরনের কম্পিটিশনের মধ্যে শিল্পখাতে বৈশ্বিক যে কম্পিটিশন এবং এখানে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আপনারাই বলছেন জ্বালানি সংকট একটা ভীষণ রকম ভাবে আছে, এবং এই পরিস্থিতিতে ওই কনভেনশনের বাইরে গিয়েও যদি আমি আপনার কাছে জানতে চাই যে শ্রমিকদের ন্যায্য মজুরি এবং সুরক্ষা নিশ্চিত করে ব্যবসাটাকে স্থিতিশীল রাখবার কি উপায় আছে? দেখেন, ব্যবসা করা যাবে, এখানে কিভাবে একটা ব্যালেন্স আনা যায়? ব্যবসা করা যাবে, ব্যবসা যারা করে তাদেরকে কিন্তু আর্ন করেই তাকে তার খরচগুলি মিট করতে হয়, এবং তারপরে তাকে একটা কিছু হইলেও প্রফিট করতে হয়। প্রফিট যদি না করে এটা তো কোনো ব্যবসা প্রতিষ্ঠান না। হ্যাঁ, এটা তো একটা সোশ্যাল ওয়ার্কের মধ্যে পড়ে যায়। কিন্তু যারা ব্যবসা করে তাদেরকে কিন্তু প্রফিট করতে হবে তার গ্রোথের জন্য, তাকে প্রফিট করতে হবে, তাকে ইনকাম করতে হবে তার কস্ট অ্যাড্রেস করার জন্য। এবং স্পেশালি এখানে আপনি কম্পিটিটিভ মার্কেটে কাজ করছেন এবং গ্লোবাল মার্কেটে কাজ করছেন, সেখানে কিন্তু আপনি কম্পিটিটিভনেসটা খালি আপনি লোকালি হলে হবে না, আপনাকে গ্লোবালি কম্পিটিটিভ হতে হবে। আপনার কি কস্ট হচ্ছে দে ডোন্ট কেয়ার। আমাদের এখন পর্যন্ত যেহেতু সব কিছুই আরএমজির কেন্দ্রিক, মানে ইন্ডাস্ট্রি বললেই বাংলাদেশে খালি সবাই আরএমজি চিন্তা করে। আরএমজি কিন্তু গ্লোবাল মার্কেটে কাজ করতেছে, এবং আমার কস্ট কি হচ্ছে, কাস্টমার ডাজন্ট কেয়ার। কাস্টমার কেয়ার করে যে ও কতটুকু কম্পিটিটিভ প্রাইসে নিতে পারছে। এখন আমার কস্ট যেখানে চলে আসছে এবং নানান কারণে, হ্যাঁ, সেটা আপনি কস্ট অফ ফান্ড বলেন, আজকে ইন্টারেস্ট রেটের কথা বলেন, আপনি ট্রান্সপোর্টের কথা বলেন, আপনি চিটং পোর্টের কথা বলেন, আপনি কাস্টমসের কথা বলেন, সব কিছু মিলে কিন্তু ইট ইজ বিকামিং ভেরি এক্সপেন্সিভ। কস্ট অফ ডুইং বিজনেস ইজ এ ভেরি ভেরি এক্সপেন্সিভ। তারপরে আপনি আবার কি করছেন, আপনি আমাকে ঠিকমতো এনার্জি দিচ্ছেন না, এনার্জির প্রাইস ট্রিপল করছেন, আপনি আমাকে ইনসেন্টিভ যেগুলি ছিল সেটাও আপনি বাদ দিচ্ছেন। ইউএস ট্যারিফের কারণে আমেরিকায় তাদের কিন্তু সেলস প্রাইস তারা আমাদের থেকে ড্রপ করেছে, এবং এর মধ্যে সারভাইভ করা সব কিছুকে অ্যাড্রেস করে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আবার অন দ্য আদার হ্যান্ড আমাকে কিন্তু ব্যবসা করতে গেলে কমপ্লায়েন্স মেনটেন করতে হচ্ছে। কমপ্লায়েন্স মেনটেন করতে হলে আমার বাংলাদেশের যেই ওয়েজেস যেটা সেট করা হয়েছে সেটাই কিন্তু আমাকে দিতে হচ্ছে, এবং অন টাইমলি। আপনি জানেন কিনা জানি না, আমাকে কিন্তু 7 ওয়ার্কিং ডেজ, ফার্স্ট উইক অফ 7 ওয়ার্কিং ডেজের মধ্যে যদি বেতন না দেওয়া হয়, কমপ্লায়েন্সে এটা বিগেস্ট ভায়োলেশন। সো এভরিথিং আই হ্যাভ টু অ্যাড্রেস। এখন এর মধ্যে আপনি আরও কস্ট বাড়ায় দিচ্ছেন। চিটাগং পোর্ট আপনি সেটাও বাড়ায় দিচ্ছেন, আপনি সেখানে 41% বাড়ায় দিচ্ছেন, কারোর সাথে কোনো ডিসকাশন নাই। আপনি ড্যামারেজ ওখানে বাড়ায় দিচ্ছেন 4 টাইমস, কারোর সাথে কোনো ডিসকাশন নাই। এবং আমি একটা জিনিস বুঝি না, চিটাগং পোর্ট আপনি কেন বাড়ালেন? বিকজ আপনি তো এফিশিয়েন্ট হওয়ার জন্য এটা বাড়াচ্ছেন। চিটাগং পোর্ট গত বছরও কিন্তু 2000 কোটি টাকা প্রফিট করেছে, এর আগের বছরও কিন্তু 2100 কত কোটি টাকা প্রফিট করেছে। যদি সে এই অবস্থায় প্রফিট করে, আপনি যে অপারেটরকে আনেন হি মাস্ট বি এফিশিয়েন্ট, আর সে যদি এফিশিয়েন্ট হয় সে তো আমাকে কস্ট কমাবে, এবং রাদার তার এফিসিয়েন্সি দিয়ে সে কিন্তু আরও বেটার প্রফিট করতেছে, এবং সে বেটার প্রফিট করার পরেও তাকে বেনিফিট দেওয়ার জন্য আপনি যে 41% কস্ট বাড়ায়া দিলেন ওকে, তার মানে কি ওকে আপনি কোন জায়গায় কত প্রফিট নেওয়ার ব্যবস্থা করতেছেন? একটা ইফ প্রোভাইডেড ও আরো এফিশিয়েন্ট হবে, এফিশিয়েন্ট হলে আরো বেশি বাড়বে। আর এই কস্টটা আপনি কি করতেছেন? আমার ঘাড়ে দিচ্ছেন। কার বেনিফিট? জি, আমি আসছি আবার আপনার কাছে। কস্ট অফ দ্য ইন্ডাস্ট্রি, কার বেনিফিট, কাকে দিচ্ছেন আপনি? এটা মামুন রশিদ, আপনি কর্মসংস্থানের কথা বলছিলেন, এবং আমরা জানি যে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড় মানব সম্পদ। প্রায় অর্ধেকই একেবারে তরুণ জনগোষ্ঠী, যাদের বয়স 27-28-এর নিচে। কিন্তু কর্মসংস্থানের সংকটটা দিন দিন বাড়ছে, যেহেতু বিনিয়োগ নেই, এবং শিক্ষা এবং শ্রমবাজারের মধ্যে যে ব্যবধান, সেটা কিভাবে কমানো সম্ভব বলে আপনি মনে করেন? আমি তো আপাতত অর্থে কোনো পথ দেখছি না। কারণটা হচ্ছে শিক্ষাটাকে প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত এটা
এটাকে টোটালি পলিটিসাইজড হয়ে গেছে। তো এখন আমরা ভেবেছিলাম প্রথম যে বোধহয় ওই যে ভালো লোকদের মতো ওখানেও ভালো লোক দেওয়া হয়েছে। এখন শিক্ষার এখন যত দিন যাচ্ছে আমরা মনে করে দেখছি যে গোষ্ঠীর স্বার্থ এগিয়ে আসছে। এখন কোন গোষ্ঠী ভালো খারাপ সেটা নির্ধারণ করার সক্ষমতা আমার নেই, কিন্তু আমরা বুঝতে পারছি কোনো অন্তর্ভুক্তিমূলক নীতি গ্রহণ করা হচ্ছে না। এবং যে কথাটি বললাম যে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এখন যদি বিনিয়োগ না হয়, কর্মসংস্থান হলে তখন আপনি অবশ্যই মিশা পারভেজ আলম চৌধুরী ভালো লোকটাকেই নিবে চাকরি দেওয়ার ক্ষেত্রে, এটা কম্পিটিশনের সুযোগ আছে। তো আজকে আমি পেলাম যে এই হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গ্র্যাজুয়েটও, আজকে একটা নিউজ পেলাম আমি আমেরিকা থেকে, তারা ছোটোখাটো জবের জন্য আমেরিকাতে এত বেশি জবলেসনেস ডেভেলপ করছে, গ্রো করছে, জব হারাচ্ছে মানুষ, সেই ক্ষেত্রে তারও জব পাচ্ছে না। কলাম্বিয়া, নিউ ইয়র্ক স্টান স্কুল অফ বিজনেস থেকে পাশ করে জব পাচ্ছে না। তো এটা একটা ব্যাপার। তাহলে আবার বিনিয়োগের দিকে চোখ আপনার। দ্বিতীয় কি, যে আপনি যদি মার্কেট ওপেন করেন, ডাব্লিউটিওর ওই যে উনি আইএলওর কথা বললেন, আপনি বললেন ডাব্লিউটিওর ব্যাপার আছে, আমি আমার বাজার, তুমি চাচ্ছ আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ওনারা আমাকে বিজিএমের অ্যাডভাইজারি কাউন্সিলের মেম্বার বানিয়েছিলেন, আমি কেন হয়েছিলাম আমি নিজেও জানি না, উনি ভালো বলতে পারবে হয়তো। তো তখন আমরা যখন মার্কিন যুক্তরাষ্ট্রে আমি গেলাম, ইউএসটিআরের এক ভদ্রলোক, উনি আগে ইউএস ফরেন সার্ভিসে ছিলেন চায়নাতে, সো ইট ওয়াজ এ শি, ভদ্রলোক না। সো আমাকে জুডিথ চামাসে, আমাদের এখানে ডেপুটি চিফ অফ দ্য মিশন ছিল, ও আমাকে পরিচয় করিয়ে দিল যা বোঝার জন্য। তো উনি আমাকে একটা কথা বলল, উনি বলল যে তোমরা এলডিসির বেনিফিট নিতে চাও, তোমরা তো এলডিসি না। আমি তো নাড়াচাড়া দিয়ে উঠলাম, সবাই এলডিসি না, আমরা উন্নয়ন ঘটাবো না এখনো বলছে, আর তুমি বলছো এলডিসি না। আমরা বলছি বিকজ মিস্টার রশিদ, হিয়ার মি আউট, ইউ আর কম্পিটিং উইথ ভিয়েতনাম, কম্পিটিং উইথ ইন্ডিয়া, competing with Pakistan, competing with Egypt, competing with Sri Lanka to market your made in Bangladesh into US. এবং এই কান্ট্রিগুলোর প্রত্যেকটাই তোমার কাছে কম্পিটিশনে হেরেছে। এই কান্ট্রিগুলোর প্রত্যেকটাই হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, আর তুমি চাচ্ছ তাদেরকে হারাবা তোমার গুণগত মানের কারণে, তোমার এন্টারপ্রেনারশিপের কারণে, কিন্তু তুমি ইচ্ছা করে আবার এলডিসির বেনিফিট চাও। There is a disconnect, serious disconnect. আমরা মনে করি তোমরা এলডিসি না, যারা নাকি এত সিরিয়াস কম্পিট আউট করতে পারে ইন্ডিয়াকে, শ্রীলঙ্কাকে, ভিয়েতনামকে, ইজিপ্টকে, পাকিস্তানকে, অ্যান্ড অল অফ দিস কান্ট্রিজ আর ডেভেলপিং কান্ট্রি। তাহলে এটার ক্রেডিটটা কাদের? উনাদের, এন্টারপ্রেনারদের। দ্বিতীয় হচ্ছে এন্টারপ্রেনাররা আবার ওই সেক্টরটা সব কিছুর উদাহরণ হবে না, আমি ওনার সাথে একমত। তার কারণ হচ্ছে ওনাদের কিন্তু কমপ্লায়েন্সটা ইন্টারন্যাশনালি ইম্পোজড আপন দেম। ওনারা যেই দ্রুতভাবে চাইল্ড লেবার অ্যাবলিশ করেছে, আমি তখন বিজিএমের সাথে কাজ করছি, আইএলওর সাথেও, এটা কিন্তু একটা বিরাট প্রণিধানযোগ্য সাকসেস ওনাদের। এবং ইউএস ভিজিটিং মিশনও কিন্তু স্বীকার করেছে, ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট ওই ভদ্রমহিলা যখন ছিল উনিও স্বীকার করেছে। সো ক্লোজ ডোর মিটিংগুলো করেছি, কিন্তু এই লোকটাই কিন্তু আবার অন্য জায়গায় যদি যাচ্ছে ওই সেক্টরগুলো কিন্তু ভালো করতে পারছে না। আমাদের নেগোসিয়েশন স্কিল, আমাদের বাংলাদেশকে রাইটভাবে রিপ্রেজেন্ট করতে পারা, তারপর হচ্ছে বাংলাদেশে একটা আবেগ কাজ করে, একটা নাটকীয়তা কাজ করে যে আমি হিরো হব, আমরা হিরো হব, এটা কাজ করে না। প্রত্যেকে চিন্তা করে কি যে আমি ভাই আমার কাজটা আদায় করে ফেলি। আপনাকে আমি একটা কথা বলি, একটা মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কোম্পানি বাংলাদেশের একটা ভালো কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে একটা লোকাল কোম্পানি খুলতে চেয়েছে ইন দ্য এফএমসিজি সেক্টরে। বেশি বললে বুঝে ফেলবে মানুষ, বলবো না। তো ওই কোম্পানির কমপ্লায়েন্স হেড যখন এই কোম্পানির লোকাল কোম্পানির সিএফওকে ফোন করলো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওনাকে ফোন করলো যে তোমাদের দেশে তো করাপশন ইজ এ মেজর ইস্যু, তাহলে আমাদের তো মানে আমরা বড় কোম্পানি আমেরিকার, তো আমাদের এখানে একটা অ্যাক্ট আছে, ফরেন করাপ্ট প্র্যাকটিস অ্যাক্ট, এফসিপিএ, আমাদেরকে তো ধরবে। তোমরা যে মালামাল নিবে, ইম্পোর্ট করবে,
মানে মূলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল, রসদ, চিটং পোর্ট। আমরা তো শুনেছি পোর্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট করাপ্ট ইনস্টিটিউশন। তো তুমি কি করো? তুমি কি ঘুষ দাও? বলছে না না না, আমাদের একটা কোম্পানি আছে, আউটসাইড কোম্পানি, আউটসোর্স করেছি, ওরা আমাদের এগুলো দেখে, চিটং পোর্ট। বলে ওরা কিভাবে দেখে? বলে ও হেসে দিচ্ছে। বলে তো ওরা দেখে তোমাদের হয়ে, ওরাই সব কিছু হ্যান্ডেল করে, ওরাই পোর্ট ম্যানেজ করে, তো ওদেরকে তোমরা পে করো, ও তো ধরা। এখন উনি যতই ভালো হোক না কেন ভাই, চিটং পোর্টের যখন প্রশ্ন করবো ওনাকে আমি, তো আপনি সরকারকে ঠিক না করে সব কিছু ঠিক হবে বিজিএমই কেমনে করবেন আপনি? ওনার বন্ধুটা জানে কি জানেন, তার যতই গুলশান বনানীতে বিরাট অট্টালিকা সম বাড়ি থাকুক না কেন বনানীতে, তার সে কিন্তু সমস্ত খরচ পাস করে দিবে তার কোম্পানির উপরে, তার ট্যাক্স হবে আপনার থেকেও কম। তো ওই এনবিআর রেখে, ওই চিটাগং পোর্ট রেখে, ওই এয়ারপোর্ট কাস্টমস রেখে আপনি শুধু উনাকে আশা করছেন উনি কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান অনুচর হিসাবে কিংবা অনুঘটক হিসাবে ইসলাম কায়েমে ঝাঁপিয়ে পড়ছেন না? আরেকটা প্রশ্ন, যে আমাদের এখানে ফ্রিল্যান্সিং, গিগ ইকোনমি, স্টার্ট আপের মতো উত্থান তরুণদের জন্য একটা নতুন সুযোগ তৈরি করে দিয়েছে নিঃসন্দেহে, এবং তবে একটা সমস্যা যেটা আয়ের স্থায়িত্ব বা সামাজিক সুরক্ষাটা এখনও অনিশ্চিত। তো এই নতুন কর্মধারাকে কিভাবে একটা নিয়মতান্ত্রিক কাঠামোর আওতায় আনা যায় এবং সেটা দীর্ঘস্থায়ী এবং ন্যায্য হয়, সেরকম কিছু করা যায়? আপনি এটা তো শুরু হয়েছিল বিগত সরকারের সময় A2I-তে, আইসিটি মিনিস্ট্রিতে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে। সেটাকেও দেখেন 2000% পলিটিসাইজ করে ফেলা হলো। আজকে দেখেন কিছু সংখ্যক লোককে, যারা কম্পিউটার সায়েন্সে পড়ে নাই, ইঞ্জিনিয়ারিং পড়ে নাই, এন্টারপ্রেনারশিপ পড়ে নাই, তারা আমাদের টেকনোলজি সেক্টরের লিডার হয়ে গেল। কেউ জিজ্ঞাসা করলো না তাদের ব্যাকগ্রাউন্ড কি, হোয়াট ডিড দে লার্ন এন্টারপ্রেনারশিপ, হোয়াট ডিড দে লার্ন AI, হোয়াট ডিড দে লার্ন আউটসোর্সিং, হোয়াট ডিড দে লার্ন বিজনেস প্রসেস আউটসোর্সিং। তারা কোথার কাদের আনুকূল্য পেল? সরকারের ইয়াং মন্ত্রীদের। তারা যাচ্ছে তাই করলো, এবিউজ করলো। আজকে তাদের অপকর্মের কারণে নিউজ হয়েছে আমেরিকার পত্রিকায় যে বাংলাদেশের স্টার্ট আপ ইকোসিস্টেম, স্টার্ট আপ কেন ভালো, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে, এমনকি তাইওয়ান শিখিয়েছে যে স্টার্ট আপ হচ্ছে বেস্ট উইপন টু হোল্ড ব্যাক ইউর ব্রিলিয়ান্ট ইয়াং পিপল। তারা যারা চাকরি করতে চায় না, যাদের আসলে চাকরি করার কথা ছিল গুগলে, মাইক্রোসফটে, টেসলায়, তারা কোথায়? ওই ছেলেগুলাই স্টার্ট আপ দিয়েছে। এখন আজকে ওদের কারণে না, অন্য স্টার্ট আপ নামধারী প্রতিষ্ঠানের কর্ণধারীদের অপকর্মের কারণে এবং তাদের অপকর্মকে ঢাকার জন্য রাজনৈতিক ছত্রছায়ায় আজকে ভালো স্টার্ট আপগুলো কলঙ্কিত হয়েছে। তাহলে এগেন সুশাসন, জবাবদিহিতা, আমি কাকে উৎসাহিত করব, কোন এন্টারপ্রেনারকে আমি উৎসাহিত করব? আপনাকে আমি আগেও বলেছি, আমরা সরকারের হয়ে যে মন্দ ঋণ পুনর্গঠন, যে সমস্ত কোম্পানি ওখানে অ্যাপ্লাই করেছে তাদের 70% কোনো হেড অফ ফাইন্যান্স নাই, হেড অফ অ্যাকাউন্টস নাই, টেকনোলজির কথা তো বাদই দিলাম, তাদের কোনো ব্যালেন্স শিট নেই, তাদের ট্যাক্স কমপ্লায়েন্স সার্টিফিকেট দিতে পারে না। আমি কেন রাষ্ট্রের খেয়ে, রাষ্ট্রের পক্ষে তাদের ঋণ পুনর্গঠন করব বলেন? জি, মিস্টার চৌধুরী, বাংলাদেশে ডিজিটাল অর্থনীতি তো খুব দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং এই জায়গাটা আমরা অবকাঠামোগত কিছু ঘাটতি দেখতে পারি। সাইবার নিরাপত্তা বা নীতিগত সীমাবদ্ধতা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে পেয়েছে। সো কিভাবে আপনি মনে করেন একজন এন্টারপ্রেনিউর হিসেবে যে এই প্রতিবন্ধকতা দূর করে একটা নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভিটির কথা, অন্যান্য ক্ষেত্র মিস্টার মামুন রশিদ বলছিলেন, ডিজিটাল একটা ইকোসিস্টেম আসলে গড়ে তোলা সম্ভব? মানে এটা কিভাবে স্টার্ট করবো আমি জানি না, বাট যখনই আপনি ডিজিটাল পদ্ধতিতে আপনি ক্যাশ ট্রানজ্যাকশনে যাবেন, সাইবার সিকিউরিটি ইজ দ্য নাম্বার 1। হ্যাঁ, তা আমি যখন দেখি যে সঞ্চয়পত্র পর্যন্ত এখন ভাঙায় ফেলতেছে, 2 নম্বর এই ব্যাংক থেকে ওই ব্যাংক, হ্যাঁ, সেখানে এটাকে প্রমোট করাও কিন্তু একটু ডিফিকাল্ট জিনিস।
বাংলাদেশের সবার আগে যে জিনিসটা আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক করা উচিত সেটা হলো যে সাইবার সিকিউরিটির উপরে যতটুকু পারে আগে মানুষদেরকে এডুকেট করা এবং সে প্রফেশনালদেরকে এনে আমাদের সফটওয়্যারগুলা এবং ব্যাংকিং সেক্টরের যেখানে যেখানে এগুলি ট্রানজ্যাকশনগুলি হবে সেগুলিকে সিকিউর করাটা হলো সবার থেকে ইম্পর্টেন্ট। এবং এই প্রফেশনাল এবং তাদেরও যে আইডি আছে বা তাদের যে কোডগুলি আছে সেই কোডগুলিও কিন্তু মনিটর করার মতন একটা সেল থাকা উচিত, যে সেল থেকে এই হোল প্রসেসগুলি তারা কিন্তু মনিটর করবে। এখন কোশ্চেন হলো যে এটা কাদেরকে দিচ্ছে বা কারা এটা করবে এবং রক্ষক আবার ভক্ষক হয়ে যায় কিনা। বাংলাদেশের মতন ব্যাংকে যদি টাকা সরে যায়, আমরা এখন পর্যন্ত তার সুরাহা আমরা পাই নাই, হ্যাঁ, 900 মিলিয়নের মতন, অলমোস্ট 90 মিলিয়ন না, 81 মিলিয়ন, হ্যাঁ 81 মিলিয়ন ডলার। সেখানে এই যে এতগুলো ট্রানজ্যাকশন হওয়া এবং সেখানে কার সিকিউরিটি কে কাকে দিবে এবং এটা কিন্তু আগে এনশিওর করা উচিত। আর আপনি যদি খেয়াল করেন যে মোবাইল আসার পরে মোবাইল কিন্তু অলরেডি 12 কোটি মানুষ মোবাইল ব্যবহার করছে এবং ট্রানজ্যাকশন কিন্তু গ্র্যাজুয়ালি বাড়তেছে। এই এবং আমি যা শুনেছি যে বিকাশ বোধহয় হায়েস্ট প্রফিট করেছে 500 কোটি টাকা গত 9 মাসে। দ্যাট মিনস আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তেমনি সবখানে কিন্তু সবাই চাচ্ছে যে এটা ক্যাশ ট্রানজ্যাকশন ব্যাংকে নেওয়া যায়, কীভাবে এটা অনলাইনে এই জিনিসগুলি ট্রান্সফার করা যাক, কারণ ইট উইল বি এ সেভিং প্লাস সিকিউর ফর দ্য কাস্টমার। এখন কাস্টমারের এন্ডে ঠিক আছে, ইউজারের এন্ডে সব কিছু ঠিক আছে, যারা এটাকে কন্ট্রোল করতেছে সেই জায়গায় এখন সিকিউরিটিটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে গেছে। এবং যতটুকু আমার জানা যে এখন পর্যন্ত কিন্তু এনাফ সাইবার সিকিউরিটির উপরে প্রফেশনাল বাংলাদেশে কিন্তু ওইভাবে নাই। এবং সেই জায়গাটা খেয়াল করা, সফটওয়্যারগুলি যেখান থেকে আসতেছে সে সফটওয়্যারগুলি মানে কতটুকু আপগ্রেডেড, কারণ এটাকে কন্টিনিউয়াসলি কিন্তু আবার আপগ্রেড করতে হয় এবং এটার একটা সেপারেট সেল হওয়া উচিত। ইটস নট ফর দ্য ব্যাংকিং, ইভেন ইট ফর দ্য আদার মানে আইটি রিলেটেড ট্রানজ্যাকশনের জন্য কিন্তু আমার মনে হয় যে দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। এবং আদারওয়াইজ দেখা যাবে যে বিরাট ম্যাচ আপ হয়ে যেতে পারে, এটা আমার মনে হয়। এবং দেয়ার ইজ এ বাংলাদেশে আমরা রিসেন্টলি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি এআই উপরে এবং ক্লাউড কম্পিউটিং উপরে আমরা কতগুলি ট্রেনিং করিয়েছিলাম। রিসেন্টলি যেটা গত সপ্তাহে একটা হয়েছিল যে ক্লাউড কম্পিউটিং ফর ইন্ডাস্ট্রি এবং বিজনেস, সেখানে আমি দেখলাম প্লাস সাইবার সিকিউরিটি প্রায় 7টা ব্যাংকের প্রায় 8 জন না 9 জন আইটির লোক আসছিল টু লার্ন। এবং সেই মিটিংয়ে আমি যা দেখলাম যে ওদের মধ্যে কিন্তু দে আর ইগার টু লার্ন ইট, কিন্তু আমাদের এখানে প্রপার যে ট্রেনিং কোর্সগুলি যে হওয়া সেই জিনিসগুলি কিন্তু বাংলাদেশে কিন্তু হচ্ছে না। এবং এগুলি যদি বাংলাদেশ ব্যাংক না করে, এগুলি যদি ব্যাংকগুলা নিজেরা যদি সেই উদ্যোগগুলি না নেয়, হ্যাঁ, তাহলে তো এগুলি ডেভেলপ হবে না। বাট কিউরিসিটি ইজ দেয়ার, শেখার জন্য কিন্তু আগ্রহ আমাদের জেনারেশন কিন্তু রয়ে গেছে। বাট কোশ্চেনটা হলো যে এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস এবং এই জিনিসটা আসলে এখন পর্যন্ত আমাদের অর্গানাইজেশনগুলিতে, প্রাইভেট অর্গানাইজেশন নাহলে ছোটোখাটো হচ্ছে দে ক্যানট এফোর্ড, বাট ব্যাংকিং সেক্টরের মতন ইনস্টিটিউশনগুলি দে ক্যান এফোর্ড। এবং যে কোনো অর্গানাইজেশনের কন্টিনিউয়াস ট্রেনিং প্রসেসগুলি যদি না থাকে তাহলে কিন্তু ইনস্টিটিউশনগুলি একটা সময় খুব একটা বেশি আর গ্রোথ করতে পারে না, কিন্তু রাদার ও আস্তে আস্তে কিন্তু চির ধরে। বাংলাদেশে ট্রেনিং শুনলে আমি দেখি যে মেজরিটি অর্গানাইজেশন বলে যে আমরা উই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড মানি। হ্যাঁ, তো এইখান থেকে আমার মনে হয় যে এখন আমাদের বের হয়ে আসা উচিত। আমি দেখেছি যে ইভেন ওয়ারেন বাফেটের মতন মানুষ যখন কোনো সেমিনার হয় বা কোনো এই ধরনের কোর্সগুলি হয়, ও কিন্তু পয়সা খরচ করে ওখানে যায়, সামনে গিয়ে বসে। কিন্তু হি অলওয়েজ সেই দ্যাট
কিপ লার্নিং বিকজ এভরি ডে ইজ চেঞ্জিং। হ্যাঁ, এই যে কন্টিনিউয়াস যে চেঞ্জ, এটার জন্য যে মানুষের শেখা উচিত, জানা উচিত, এবং অর্গানাইজেশনগুলি যে সেভাবে আপডেটেড হওয়া উচিত সেটাও কিন্তু হচ্ছে না। সো ইটস দুঃখজনক। এবং যেটা মামুন ভাই খুব কারেক্টলি বলছে যে আমাদের আসলে ইনস্টিটিউশনগুলি কিন্তু সত্যি আমি মনে করি দে আর ব্যাংকরাপ্ট নাও। কারণ ইনস্টিটিউশন যেসব টিচার, ইভেন টিচারদেরও কিন্তু এখন আর সেই লেভেলের টিচারও আমরা দেখছি না, সেই ধরনের কোর্স দেখছি না, আমরা আপডেটেড যে জিনিস সেগুলি কোনো কিছুই দেখছি না। আমরা এআই নিয়ে কথা বলছি, আমরা অটোমেশন নিয়ে কথা বলছি, হ্যাঁ হবে, আসলে কিন্তু ইট ইজ অলরেডি স্টার্টেড, কিন্তু অলরেডি অনেক আগের থেকে হয়ে গেছে পুরো পৃথিবীতে। অথচ আমরা এখনো ভাবছি এটা যখন হবে তখন আমরা কি করব, কি প্রিপারেশন নিব। আই থিঙ্ক দ্যাটস এ স্যাড। এবং এটা আসলে আমাদের সমস্ত ইনস্টিটিউশন কিন্তু ব্যাংকরাপ্ট, এডুকেশন থেকে আরম্ভ করে। ইনস্টিটিউশন আছে বাংলাদেশে, হ্যাঁ ইনস্টিটিউশন বাংলাদেশে আছে সেই অর্থে, ওই সেন্সে আমি বললাম যে ব্যাংকরাপ্ট। আচ্ছা মামুন রশিদ, এই যে আমরা যে বিষয় নিয়ে আলাপ করছিলাম যে স্টার্ট আপ এবং প্রযুক্তি নির্ভর উদ্যোক্তারা নতুন নতুন দিগন্ত খুলছেন এবং তরুণরা চেষ্টা করছেন, কিন্তু বিনিয়োগ, পেমেন্ট গেটওয়ে, নীতি সহায়তার অভাব, এইসব বিষয়ে তাদের আসলে টিকে থাকতে বাধাও দিচ্ছে। সো সরকার এবং বেসরকারি খাত আসলে একসঙ্গে কিভাবে একটা উদ্ভাবন বাধ্য পরিবেশ তৈরি করতে পারে বলে আপনার কাছে মনে হয়? একটা লাইন বলি, সাইবার সিকিউরিটি অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। যত বেশি টেকনোলজি তত বেশি সাইবার থ্রেট, তত বেশি যারা নাকি হ্যাকাররা আরও বুদ্ধিমান হয়ে যাচ্ছে, আমরা নিজেরাই প্রতিনিয়ত দেখছি। সেই ক্ষেত্রে ধরেন সরকার তো সবচেয়ে পিছিয়ে আছে, হ্যাকাররা তো চেষ্টা করবেই হ্যাকিং করতে, আপনার টাকাটা সরিয়ে নিতে। ওরা কিছু কিছু হ্যাকার আছে এখানে, তারা প্রতি সকালবেলা মানে শুরু করে সুন্দরভাবে সারাদিন চেষ্টা করতে থাকে কোন আইটি ফায়ারওয়ালটাকে ব্রেক করতে পারবে। ব্রেক করে দিনে 75 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা সরিয়ে নিচ্ছে আমরা দেখছি। এর ভিতরে সবচেয়ে বেশি কোনটা হচ্ছে জিনিসটা দেখেন, আপনি সরকারি কর্মকর্তাদেরকে জিজ্ঞেস করুন, পদস্থ কর্মকর্তা, তাকে যদি জিজ্ঞেস করেন তার কার্ডটা দিবে, কার্ডে দেখবেন ওনার কিন্তু মন্ত্রণালয়ের ইমেল আইডিটা উনি ব্যবহার করে না, কিংবা করলেও কার্ডে থাকতে পারে, আপনাকে বলে দিবে আপনি যদি আমাকে তড়িৎ পাইতে চান জিমেলে লেখেন, হটমেলে লেখেন, ইয়াহুটা ব্যবহার করেন। এটাও সাইবার থ্রেট, সাইবার ব্রিচ। আমরা একটা বিশ্ব ব্যাংকের তত্ত্বাবধানে কেপিআই সাইবার অডিটের কাজ পেয়েছিলাম, এবং সিরিয়াস মানে কেপিআই মানে কি পাবলিক ইনস্টলেশন ইনক্লুডিং পিএমও, তৎকালীন পিএমও, বঙ্গভবন, গণভবন, সিরিয়াস সাইবার থ্রেট। প্রত্যেকেই আনন্দের সাথে গভর্নমেন্ট যে আর্কিটেকচার, কানেক্টিং আর্কিটেকচার, ওটাকে অ্যাভয়েড করে জিমেল, ইয়াহু, হটমেল ব্যবহার করছে। সরকারের অত্যন্ত পদস্থ কর্মকর্তাদেরকে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মানে একটি বিভাগ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে সরকারের অটোমেশন, ডিজিটাইজেশনকে হেল্প করার জন্য একটা প্রজেক্ট পেয়েছিল, হুইচ ইজ গুড। সো আমরা এই সুযোগে কেমব্রিজের ভালো ভালো টিচারদেরকে দেখতে পেলাম। সো পাবলিক প্রাইভেট পার্টনারশিপের একটা আলোচনা হচ্ছে, আমি গিয়েছিলাম ওখানে। আমি এই কথাটি যখন বললাম স্টাডির, যে বেশিরভাগ সরকারের পদস্থ কর্মকর্তারা তারা দে আর মোর কমফোর্টেবল ইউজিং দেয়ার পার্সোনাল মেল ইভেন ফর অফিসিয়াল ওয়ার্ক, তখন অনেকে প্রতিবাদ করলেন। পরে আমরা ওখান থেকে আমি গোপনে কার্ডগুলো সংগ্রহ করে ওনাদের কার্ডগুলো আমি ওই কেমব্রিজের ওই প্রফেসরকে দিয়ে দিলাম। আমি তো বেশি বলে ফেলছি, সরকারি কর্মকর্তারা খুব রাগ করে, পরে তুমি তো চলে যাবা ইংল্যান্ডে, আমারে কিন্তু সুযোগ পেলে ছাড়বে না। সো আমি তোমাকে সার্ভের যেহেতু অংশ আমি একটা ওনাদের প্রত্যেকের ভিজিট কার্ডগুলো, নেম কার্ডগুলো তোমার কাছে দিয়ে দিলাম, দেখো তুমি কীভাবে তো তাদের সাথে কানেক্টিং হতে পারো। বাংলাদেশ ব্যাংকের পদস্থ কর্মকর্তারা, এমনকি তৎকালীন বাংলাদেশ ব্যাংকের আইটি ডিপার্টমেন্টের হেড, উনি নিজে বলছে ওনার কার্ডের মধ্যে ওনার পার্সোনাল ইমেলও দেওয়া, ইয়াহু কিংবা হটমেল। ওইটা সরকারের সাইবার প্রিপেয়ারনেস, সাইবার থ্রেটকে মোকাবেলা করা। এরপরে আসি আপনার দুইটা প্রশ্ন সংক্ষেপে ওনার কাছে চলে যাব আমরা। ওনার পক্ষ কেসের কারণেই উনি বেশি সময় নেওয়ার অধিকার রাখেন। সো সেটা হচ্ছে যে ধরেন ইয়াং অন্টারপ্রিনাররা, আমি যদি বুঝে ফেলি কিংবা আপনি যদি বুঝে ফেলেন কিংবা আপনার ক্যামেরাম্যান যদি বুঝে ফেলে মামুন রশিদ যা বলছে তা বিশ্বাস করে না, কিংবা মামুন রশিদ যা বলছে তার ডেপথে যায় না, হি ইজ ওয়াকিং অন দ্য সারফেস।
আপনার কোনো না কোনো দর্শক যদি ইয়াংরা দেখে তারা বুঝে ফেলবে আমার ডেপথ আছে কি নাই। সো এই যে ভেলকি বাজিয়ে রাখবেন, এআই নাই, এআই আছে। কারণ আপনি ফেসবুকে যেয়ে দেখেন একটা বিষয়ের উপরে, প্রোগ্রামের উপরে, আমি জিল্লুর রহমানের প্রোগ্রামের উপরে চাপ দিলাম, কন্টিনিউয়াস 3 বার চাপ দিলাম, এরপরে খোদার 30 দিন খালি জিল্লুর রহমান আসবে প্রথম দিকে, জিল্লুর রহমান, জিল্লুর রহমান, জিল্লুর রহমান। কে বলছে এআই নাই? না না, ইভেন তো অনেক সময় দেখা যায়, অনেক সময় হসপিটালে আপনি একটা চিন্তা করছেন সেটাও চলে আসে। 3 জন ডাক্তারের উপরে আপনি চাপ দেন নামের উপরে, যে লুৎফুল লতিফ চৌধুরী, শামস মনোয়ার, মৃণাল কান্তি সরকার আর সাদিকুল ইসলাম, এআই কিন্তু বের করবে আপনার ইন্টারেস্টটা কোথায়। আপনি কিন্তু বলেন না, আপনি শুধু ডাক্তাররা কোথায় পাশ করেছে, সলিমুল্লাহ থেকে না, ময়মনসিংহ থেকে না, চট্টগ্রাম থেকে না, ঢাকা মেডিকেল কলেজ থেকে, কি দেখে, ইংল্যান্ডে কি করেছে, কোথায় এফসিপিএস করেছে, কোথায় এমআরসিপি করেছে। এরপরে আপনি দেখবেন প্রত্যেক দিন সকালবেলা হলেই আপনাকে ইন্টারনাল মেডিসিনের আপনার রোগটা সে নির্ধারণ করে ফেলবে, আপনি কোন ওষুধটা দেখেছেন। তো ভেরি মাচ এআই ইজ হিয়ার। এখন কে নিচ্ছে, কে নিচ্ছে না, যার নেওয়ার দরকার সে নিচ্ছে কিনা। আমাদের কেস ডক নাই, আমাদের ব্যাকগ্রাউন্ড প্রিপারেশন নাই, আমাদের কোনো আইটি ফাইল নাই, ডেটা মাইনিং নাই, কত লাইফ ইজি হয়ে যাবে। তো এইগুলা আমার নাই, আমিও তো বলতে পারি, কিন্তু আমার ছেলে তো কথাই বলে না এআই ছাড়া, উনার মেয়ে তো কথাই বলে না এআই ছাড়া। উনার মেয়ে প্রথমে এসে বলছে আমি একটা স্টার্ট আপে কিংবা ভেঞ্চার ক্যাপিটাল ইন্টার্নশিপ করবো, আদারওয়াইজ বাংলাদেশে আসবো না। জিজ্ঞেস করেন ওনাকে। তো ওরা তো ঠিকই বুঝে যে নাকি বলতেছে তোমার আইসিটি মিনিস্টারের জেডি কি, কে আইসিটি মিনিস্টার হবে পরের গভর্নমেন্টের, আমরা ওনার উপরে ইনভেস্ট করতে চাই আমেরিকা থেকে। সে গুগলে কাজ করে, সে গুগল থেকে হেল্প করতে চায়। সে তার বসকে বলছে আমার বাংলাদেশে ইলেকশন হবে, নতুন সরকার গঠিত হবে, গুগলের উচিত বাংলাদেশকে হেল্প করা, গুগল ক্লাউড দিয়ে, গুগল ডেটা সেন্টার দিয়ে, তাই না? এখন তার বসও উৎসাহিত করেছে বাচ্চা ছেলেকে, বলে এখন তো বাচ্চাদেরকে জেন জি ইজ দ্য বিগেস্ট ট্রেজার, তাকে হেল্প করেছে, বলে চলো তোমার গভর্নমেন্ট তো তুমি তাহলে ঠিক করো, জেনে নাও তোমার আইসিটি মিনিস্টার কে হবে। আমাদের আইসিটি মিনিস্টারের কোনো জেডি আছে? বিএনপির আইসিটি মিনিস্টারের জেডি আছে? জামাতের আইসিটি মিনিস্টারের জেডি আছে? ইয়াংদের বাচ্চাদের যে দল এনসিপির আইসিটি মিনিস্টারের জেডি আছে? তার জব ডিসক্রিপশন ঘোষণা করুক যে আমি এইভাবে এআই এর জন্য প্রিপারেশন নিচ্ছি, এইভাবে এআই রোল আউট করবো হেলথ সেক্টরে, এইভাবে এআই রোল আউট করবো বুয়েটে, এইভাবে এআই রোল আউট করবো ডিস্টেন্স লার্নিং এ। স্ট্রেট বলে এখন পর্যন্ত কেউ কি বলছে যে ইকোনমিক সেক্টরে কি কি করবে এবং কাকে আনবে, ওর কি ইয়া লাগবে, হেলথ সেক্টরে কি লাগবে? ফরগেট অ্যাবাউট অফ দ্য আইডি তো আরো পরের কথা। মানে আপনি শ্যাডো ক্যাবিনেটের কথা বলছেন, বাস সামথিং লাইক দ্যাট। না, ইভেন এজেন্ডা আর দে রিয়েলি প্রিপেয়ার্ড যে তারা যে কোথায় নিতে চায়, কোন সেক্টর, ব্যুরোক্রেসিকে সে কোথায় নিতে চায়, আইন শৃঙ্খলা কিভাবে তারা রেস্টোর করবে, কোথায় নিতে চায়, তারা তাদের এডুকেশন কিভাবে তারা আনবে। আর দে সো এই জন্য যে মানে ইটস এ ভেরি ইন্টারেস্টিং যে আমরা আসলে মানে এই ফাস্ট মুভিং যে ওয়ার্ল্ড চলতেছে সেখানে আমরা আসলে অবস্থানটা করতেছি কোথায়, ইফ উই ডোন্ট নো অ্যাকচুয়ালি। কারণ কোনো কিছু কিন্তু এখন থেমে থাকবে না। আপনি দেখেন ইভেন গার্মেন্টস সেক্টরের কথা বলেন, ট্রাম্পের ট্যারিফের অবস্থায় দেখেন, ধাম করে কিন্তু দেখা গেল যে আমাদেরকে 20% দেওয়া হয়েছে, পাকিস্তানকে 20%, তারপরে থাইল্যান্ডকে 20%, ইয়াকে কি জানি বলে আমাদের কম্বোডিয়াকে 20%। আমরা তো খুব হ্যাপি। 3 দিন আগে কিন্তু গতকালকে হি হ্যাভ ডিক্লেয়ার্ড যে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং কম্বোডিয়া ইস এ জিরো ট্যারিফ। দেখেন দে আর নট ওয়েটিং ফর, মানে এখন কিন্তু সব কিছু এরকম চলবে। প্লাস প্রত্যেকে কিন্তু প্রত্যেকের প্রোটেকশন নিচ্ছে, কিন্তু এখন কিন্তু প্রোটেকশনিজম ওয়ার্ল্ড হয়ে যাচ্ছে কিন্তু কান্ট্রিগুলি। আজকে ইউরোপ বলেন আর অমুক বলেন, কারণ আমেরিকার পর থেকে সবাই কিন্তু ওই স্টাইলে চলে যাচ্ছে। আমার অবস্থাটা কি? আমি যেখানে এফটিএ করবো, অমুক করবো, আমার প্রোডাক্ট কিন্তু একটা আরএমজি, এবং আমি আরএমজি দিয়া আমি কিভাবে ওদের সাথে নেগোশিয়েট করব। আমি যে সব ট্যারিফ আমি উইথড্র করলাম, আমি যে নেগোশিয়েট করবো সব ট্যারিফ, ও তো বলবে তোমার ট্যারিফ ফ্রি করে দাও, আমি আমার ট্যারিফ ফ্রি করে দিচ্ছি। তো এফটিএ করবেন আপনি, পিডিএ করেন, যেটাই করেন। এখন
আমার কিন্তু আর কোনো কিছু নাই। আমি যে ইভেন ফরগেট অ্যাবাউট দ্যাট, আমার নিজের ইকোনমিতে এই মুহূর্তে আমরা কি কখনো ভাবতেছি যে আমরা কিন্তু অলরেডি স্ট্যাগনেন্ট হয়ে গেছি? আরএমজি যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতেছে প্লাস ফরেন কারেন্সি আনতেছে 84%, এগ্রিকালচার এবং ফরেন রেমিটেন্স। এখন দেখেন আস্তে আস্তে কিন্তু আনএমপ্লয়মেন্ট কিন্তু বেড়েই যাচ্ছে, কারণ গার্মেন্টস সেক্টর যদি আরেকটু গ্রো করে, গার্মেন্টস সেক্টর কিন্তু অটোমেশনের মধ্যে যাবে, ও কিন্তু ম্যান পাওয়ার ওইভাবে বাড়াবে না। তার মানেটা হলো আমার ম্যান পাওয়ারের স্কোপ কিন্তু এখানে নাই। ম্যানুফ্যাকচারিং সেক্টরের 40% ও টেক্সটাইল সহকারে 40% কিন্তু ও এমপ্লয়মেন্ট করে, ও কিন্তু আর গ্রো করবে না। এগ্রিকালচার সেক্টরে কিন্তু স্ট্যাগনেন্ট হয়ে গেছে এই সেন্সে, ওর প্রোডাকশন কিন্তু আর খুব একটা বেশি বাড়বে না যতক্ষণ আপনি অটোমেশন আপনি না ইন্ট্রোডিউস করতেছেন। রেমিটেন্স এও ডিপেন্ড করতেছে আপনার এডুকেশনের উপরে, ওকে লিটারেট করার জন্য। আর ওটা দিয়ে তো আপনার এত এমপ্লয়মেন্ট করতে পারবেন না। আপনি যে স্ট্যাগনেন্ট হয়ে গেলেন, আপনার এদিকে কিন্তু ফরেন লোন $112 বিলিয়ন হয়ে গেছে, আপনি বিদেশি লোন, আপনি কিন্তু পেমেন্টও করতে হবে, আপনার তেলের কনজামশন বাড়বে, পপুলেশন বাড়বে, সবই হবে। আপনি এমপ্লয়মেন্টের পরবর্তী স্ট্রাকচারটা কি আছে? আপনি কি লাইট ইঞ্জিনিয়ারিং বলেন, আর কার ইন্ডাস্ট্রি বলেন, আর আপনি হালাল গুডস বলেন, আর আপনি ব্লু ইকোনমি বলেন, আপনি কি কোনোখানে সেইভাবে এখন জাম্প পারতেছেন? আপনি যে এলডিসি হয়ে গেলে আপনি যে ব্লকড হয়ে যাবেন, এবং আপনাকে যে আরও ডাইভার্সিফিকেশনে যেতে হবে, আপনি কি সেই জিনিসগুলি ভাবতেছেন? আপনি যে এনবিআর টেরিফ এফটিএ তো করবেই, গভর্নমেন্ট চেষ্টাই করবেও 2, 4টা, 5টা, 10টা। আপনার রেভিনিউর এখনো 70% আসে হলো চিটং পোর্ট থেকে, ইম্পোর্ট বেস। আপনার তার মানে কি সেটাও কমতে থাকবে। আপনার ইন্ডাস্ট্রিও হচ্ছে না, আপনার এই এনবিআর এর কালেকশন কোথা থেকে বাড়াবেন? আপনি এদিকে কি করতেছেন? আপনি ব্যুরোক্রেসির স্যালারি আরো ডাবল করে দিয়া আপনি সেখানে কস্ট আরো বাড়াচ্ছেন। পরে আপনি কি করবেন? এক্সিস্টিং যারা আছে ইন্ডাস্ট্রি তাদেরকে আপনি চাপাচ্ছেন, আরো চাপাচ্ছেন, এরপরে ওরা তো এমনি রাস্তা থেকে বের হয়ে যাবে গা, এবং অলরেডি কিন্তু সেদিকে যাচ্ছে। সো আমার যারা এই যে ইলেকশন করবে তাদের কি এ সম্বন্ধে কোনো ম্যাপ আছে? দিস ইজ হোয়াট উই আর গোয়িং টু ডু। মানুষকে তো দেখাইতে হবে না, কারো কোনো ম্যাপ নাই, কিন্তু চেয়ারটাতে আমি বসতে চাই। হোয়াট ইজ স্যাড ফর দ্য নেশন। এবং এগুলি কি ক্রিটিসিজম অর ইটস এ ক্রিটিক্স? ইটস এ ক্রিটিক্স। আপনি এটাকে ক্রিটিসিজমও নিতে পারেন, আপনি ক্রিটিক্সও নিতে পারেন। এটা ডিপেন্ড করে কিন্তু অ্যাকচুয়ালি আপনি কি দিতে চান। আপনি যদি সত্যি দেশকে দিতে চান, যারা রাজনীতিতে আছে অর ইভেন ইন্টারিম গভর্নমেন্ট, দেন ইউ হ্যাভ টু গিভ এ মাস্টার প্ল্যান। আজকে আপনার আবার এডুকেশন শেষ। আজকে সেই ক্ষেত্রে আবার ধরেন আপনার ওটার সাথে মিল রেখে এক লাইন বলছি, এটা জাতিগতভাবে যদি বিশ্বাস যখন ভঙ্গ হয়ে যায়, তো আমরা তো ভেবেছিলাম একটা অগাস্ট আন্দোলনের মাধ্যমে একটা সরকারটি এসছে, এখন ওনারা যে এত হতাশার জন্ম দিবেন, এখন ধরেন ঐক্যমত্য কমিশনের ব্যাপারটা রাজনীতি ইম্পর্টেন্ট ইকোনমিক্সের জন্য, যে আমরা কনক্লুডিং কি দেখলাম আজকে পত্রিকায় পড়লাম, একটি বাংলা পত্রিকায়, যে এক একজন এক এক কথা বলছেন, তাহলে ঐক্যমত না। একটা জাতি যদি ইউনাইটেড না হয়, এত বড় একটা আন্দোলন আমাদেরকে ইউনাইটেড করতে পারলো না, আমরা আরো ফ্র্যাগমেন্টেড হয়ে গেলাম, আরো দ্বিতীয় জিনিস হচ্ছে আপনি একটা কথা বলেছেন, প্রতিষ্ঠান ব্যাংকরাপ্ট হয়ে গেছে। আজকে আরেকটা জিনিস দেখেন, আপনি পুলিশকে পিটানো হইলো, পুলিশের মনোবল ভেঙে গেল, পুলিশ নিজে অন্যায় করলো হয়তো, মানে পুলিশ তো কাজ করতে পারছে না, যতটুকু হোক তার আস্থার সংকট আছে, তার মনোবলের সংকট আছে। তারপরে সামরিক বাহিনীর বিরুদ্ধে কন্টিনিউয়াস বলতে বলতে তাদেরকে আপনারা উইক করে ফেললেন। এখন ঠিক আছে, ওরা হয়তো অন্যায় করেছে, আমি বিরোধিতা করি না, আমিও পত্রিকা পড়ি, আমিও চেষ্টা করি সচেতন থাকতে, অপরাধ যে করে কেউ আইনের উঠতে না। কিন্তু উল্টা সাইডটা দেখেন, যে নাকি একটা বিশৃঙ্খলার মাধ্যমে, এটাকে বলে ফিশিং ইন দ্য ট্রাবলড ওয়াটার, সে তো অপেক্ষা করছে একটা গ্যাঞ্জাম লাগুক, ওই যে সেই যে কিছুক্ষণ ছায়াছবির মতো মারোয়ারি অপেক্ষা করতেছে, রেলের অ্যাক্সিডেন্ট হবে, সবাই চিন্তা করতেছে এটা, আর চলচ্চিত্রের পরিচালক চিন্তা করতেছে এই ফাঁকে একটা কাহিনী বানায়, নায়িকা নায়ককে পরিচয় হলো, ওই ট্রেন অ্যাক্সিডেন্টের মাঝখানে থামে গেল ট্রেন, এখানে একটা ভালোবাসার ঘটনা, আর মারোয়ারি শুরু করলো লুচি আর
আলুর দম বিক্রি করা। তো এক একজন তো এক এক জিনিস নিবে, তাই না? ধরেন ফুল থেকে মৌমাছি নেয় একটা জিনিস আর মাকড়সা নেয় আরেকটা জিনিস, একই ফুল থেকে। একজন নেয় মধু, একজন নেয় বিষ। তো এই যে আপনি প্রত্যেকটা, একটা তো হচ্ছে আমাদের কোনো প্রতিষ্ঠানগুলো দুর্বল, নজরদারি প্রতিষ্ঠানগুলো যেগুলা মোটামুটি ছিল, লাঠি ছাড়া কাজ হবে না, ডান্ডা ছাড়া ঠান্ডা হবে না, ওদের বিরুদ্ধে বিতর্ক থাকতে পারে, কিন্তু ওদেরকে আপনি সংকুচিত করে একদম ডিফেন্সে ঠেলে দিয়ে, দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়ে আপনি কি করছেন? আপনিও তো ভালো কথাই বলছেন, কিন্তু দুষ্ট লোকেরা অপেক্ষা করতেছে রাস্তার ওই সাইডে একটা ম্যাল ফাংশনিং গভর্নমেন্ট হোক, আমি রাতের আধারে লুটপাট করে ফেলবো। আমাদের ভুললে চলবে না, নিউ ইয়র্ক সিটিতে অনেক অনেক বছর আগে সামান্য কিছু সময়ের জন্য ইলেকট্রিসিটি ফেলিউর হয়েছিল। আমেরিকার ইতিহাসে একটা কলঙ্কময় দিন বলতে পারেন, ফেলিউর হতেই পারে, টেকনিক্যাল ফেলিউর। সেই সময় যেই পরিমাণ লুটপাট হয়েছিল, এখনও আমেরিকান সিনিয়ররা ওই দিন রাত্রিটির কথা মনে করতে চায় না। আর আমাদের প্রতিদিন যাই ইনস্টিটিউশন ছিল না, মোটামুটি যেগুলা ছিল, ভাই ওরা নামাইলে অন্তত ঠিক করে ফেলবে, ভাই পিটানি দিবে একটা, তাদেরকে আপনি প্রতিদিন আপনি টিভি খুলেন, প্রতিদিন সোশ্যাল মিডিয়া খুলেন, মানে এজিপ আমাদের কোনো আর সমস্যা নাই, প্রধান সমস্যা হচ্ছে ওদের কিনা। আমি কোনো বিতর্কে যাইতে চাই না, আমিও মনে করি ওদের কিনা সমস্যা আছে, ওরা কেন রাজনীতিকরণের হলো, কিন্তু ওদের কোমরটা ভেঙে দিয়ে, দুর্বল করে দিয়ে আপনি তো একটা অ্যানার্কিজমকে এনকারেজ করছেন, ইনভাইট করছেন। তো সেইটা অ্যানার্কির ইকোনমি রেখে আপনি কিভাবে সেই ইকোনমিকে গ্রো করাবেন? খুব ছোট্ট করে না, কিছু তো আর কি বলবো আমি জানি না। আসলে মানে মানুষ যাদের সাথেই কথা বলি না কেন, ব্যবসায়ী বলেন, ম্যানুফ্যাকচারিং বলেন, অর সিভিল সোসাইটি বলেন, প্রত্যেকে অপেক্ষা করছে যে একটা ইলেকশন হোক, এবং বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে অবস্থান, সেখানে প্রত্যেকে আবার কনফিউজডও, এবং নোবডি নোজ যে আসলে কি হতে যাচ্ছে। এবং আমার মনে হয় যত কিছুই হোক, একটা ইলেকশন হয়ে যাওয়া ভালো। এবং এটার উপরে হয়তো 2 বছর বা 2.5 বছর 3 বছর যেটাই থাকুক, থাকতে পারে, আবার একটা কিছু হবে। বাট আমি মনে করি যে আমাদের পলিটিক্যাল ডেমোক্রেটিক প্রসেসেই এখন যাওয়াটা উত্তম। আমরা তো আশা করেছিলাম যে ইন্টারিম গভর্নমেন্ট, এবং তাদের সুযোগও ছিল একটা সুন্দর রিফর্ম করার, বাট তারা করতে পারে নাই। আমি তো মনে করি যে তাদের এই রেসপন্সিবিলিটি তাদেরকে নেওয়া উচিত, বিকজ তারা কিন্তু সে ধরনের প্রফেশনাল লোক বলেন, প্রফেশনাল টিম বলেন, তারা নেয়ও নাই, পরামর্শও নেয় নাই। এবং এখনও পর্যন্ত কিন্তু আই ডোন্ট থিঙ্ক দ্যাট দে আর ইন্টারেস্টেড, তারা ওনাদের মধ্যেই ওনারা থাকতে চাচ্ছে। সো আই থিঙ্ক দ্যাট ইজ এনাফ ফর দ্য নেশন। এবং ইকোনমির জন্য তো, আর ইকোনমি যদি ঠিক না থাকে, পরবর্তীতে যেই আসবে সে কিন্তু আরও বিপদে পড়বে। এবং যতটুকু ক্ষতি হয়েছে, দরকার হলে আরেকটু হবে, বাট প্রসেসে গিয়ে হোক, একটা ইলেকশনের প্রসেসে চলে যাক, ডেমোক্রেটিক প্রসেসে, এবং তখন কিন্তু আমরা তাদেরকে অ্যাকাউন্টেবল অন্তত করতে পারবো। এখন কিন্তু আমরা অ্যাকাউন্টেবলও করতে পারছি না। মামুনুর রশীদ, 1 মিনিটে কিছু বলবেন? 1 মিনিটে আমি যেটা বলতে চাই, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। আমরা তো দেখেছি, আমরা আশা করেছিলাম, এখন বেশিরভাগ উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের বিরুদ্ধে প্রমাণযোগ্য স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে, নির্দ্বিধায় বলতে পারি। সুতরাং এর থেকে আর খারাপ কি হবে? লেটস গো ফর ইলেকশন, লেট দ্য নেশন ইলেক্ট দেয়ার ওন পার্টি। খারাপ হলে, খারাপ চাইলে, আমরা যদি খারাপ ডিজার্ভ করি, ইউ অনলি গেট হোয়াট ইউ ডিজার্ভ। খারাপ ডিজার্ভ করব, আমাদের সাফারিং বাড়বে, বাট এইটাই প্রমাণিত পথ। কোথাও ডেমোক্রেসির পারফেক্ট উদাহরণ আমি নাই। আপনার একটা অনুষ্ঠানে শুনলাম কিছুদিন আগে। সো টার্কিতে আছে, ইউএসএতে আছে, ইন্ডিয়াতে আছে, আর্জেন্টিনা আছে, ব্রাজিলে আছে, ইজিপ্টে আছে, কোথায় আছে? সো লেটস আওয়ার নেশন ডিসাইড অন দেয়ার ওন ফেট। এই 2-1 ভালো লোক, তারা তো সাপোর্ট পাচ্ছে না। একটা পলিটিক্যাল পার্টি থাকলে সাইডের সাপোর্টগুলো পায়, ইকোসিস্টেমের সাপোর্ট পায়। আমরা দেখি এটা ইলেকশন হোক, শান্তিপূর্ণ ইলেকশন কামনা করছি, ইনক্লুসিভ ইলেকশন কামনা করছি, এবং একটা বুদ্ধিদীপ্ত সংস্করণ আশা করছি ভবিষ্যৎ ইলেকশনের মাধ্যমে। আপনার একই মত? জি।
দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ এবং মিস্টার মামুন রশিদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম শ্রম ইস্যু, তরুণদের বিষয়, ডিজিটাল ইকোনমি, সামগ্রিকভাবে দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, এগুলো নিয়ে। আস্থার সংকট সর্বত্র, রাজনীতি, অর্থনীতি, আমার দুই অতিথি সেটা বলবার চেষ্টা করেছেন। এবং আমাদের রাজনীতি, অর্থনীতি যে অন্তর্ভুক্তিমূলক নয় সেটাও তুলে ধরবার চেষ্টা করেছেন। বিনিয়োগটা দরকার, বিনিয়োগ না হলে কর্মসংস্থান হয় না, কর্মসংস্থান না হলে দারিদ্র্য বিমোচন হয় না, বা প্রবৃদ্ধির সঙ্গে বিনিয়োগ কর্মসংস্থানের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। কিন্তু আমরা আলোচনার সময় সরকারে যারা থাকেন সবসময় প্রবৃদ্ধির একটা উদাহরণ টানেন, যদিও সেটির অবস্থা এখন খুব একটা ভালো নয়। এবং শেষ পর্যন্ত এসে দুজনে একটাই কথা বলেছেন, সেটা হচ্ছে যে আমাদের ডেমোক্রেটিক প্রসেসটাকে চলতে দিতে হবে এবং এই যে এখন যে ট্রানজিশনাল ফেজে আছে সেখান থেকে আসলে গণতন্ত্র উত্তরণের পথটা নিশ্চিত করতে হবে। সেটা যত খারাপই হোক না কেন, দুর্বলই হোক না কেন, নির্বাচনটা দরকার এবং দেশ শাসন করবার জন্য, দেশ পরিচালনা করবার জন্য রাষ্ট্র নির্বাচিত প্রতিনিধি, জনগণের প্রতিনিধিদের দরকার। রাজনৈতিক দলগুলোই ক্ষমতায় থাকুক, মানুষ যাদেরকে পছন্দ করবে তারা মন্দের ভালো হিসেবে অন্তত এটুকু বলা যায় যে এমন একটা ইকোসিস্টেমের মধ্যে তারা বসবাস করে কিছু সমস্যার সমাধান করতে পারবেন। আমাদের এই সো কল্ড ইন্টেলেকচুয়াল বা সিভিল সোসাইটির তারা একাধিক দফায় আমরা দেখেছি তাদের দেশ শাসন বা দেশ পরিচালনা তারা আসলে কোনো সুফল এখন পর্যন্ত দিতে পারেননি। কাজেই যেটা স্বাভাবিক নর্মাল প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া আসলে আমাদের যাওয়া দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।